সকলকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা গতকাল ভারতবর্ষের বুকে ঘটে যাওয়া যে ভয়ঙ্করতম মানে কি বলবো, অবিশ্বাসযোগ্য, চোখের সামনে দেখা গেছে। কারণ কোনোভাবে ভিডিওগুলো এসেছে সামনে, তো সেগুলো দেখে জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না। এরকম কিছু ঘটনা ঘটেছে, কিছু নয়, ঘটনা একটাই, যে যে প্লেনটি ক্র্যাশ করেছে আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল যে বিমানটি, এবং যেভাবে ক্র্যাশ করেছে এবং যেখানে ক্র্যাশ করেছে সেটা দেখে আপামর ভারতবাসী শোকে নিমজ্জিত রয়েছেন গতকাল থেকেই। এবং সেই শোক থেকে বেরিয়ে আসার আশু কোনো উপায় তো দেখা যাচ্ছে না। এবং আমার মনে খুব গভীরভাবে জিনিসটা রেখাপাত করেছে। আমি গতকাল ভিডিও করতে পারিও নি, এই বিষয়ে ভিডিও হয়তো করলে ভালো হতো, অনেকে করেছেন, আমি অনেক চ্যানেলে অনেক আলোচনা দেখেছি, কিন্তু আমি করতে পারিনি। কারণ এই মাসেই আমার খুব ঘনিষ্ঠ আত্মীয় এবং আমার নিজের ছেলে, তারাও কিন্তু আন্তর্জাতিক উড়ান সফর করবেন, এবং সেটা কোনোভাবেই আটকানোও যাবে না, তাদের করতেই হবে। ব্যাপারটা এইরকম। তো তার ফলে আমার শোকটা, মানে শোক বলবো না, আমার টেনশানটা অন্য জায়গায়, অন্য রকমের। আমি চেষ্টা করছি আমার ব্যক্তিগত চিন্তা টেনশন সামলে রেখে ভিডিওটা করবার। এই ভিডিওটা কেন করছি সেটা বলে নিই। কারণ গতকাল এই বিষয়ে যত সমস্ত ভিডিও বিভিন্ন নিউজ চ্যানেল এবং নিউজ পোর্টাল, যেগুলো মানে সোশ্যাল মিডিয়া যে নিউজ পোর্টালগুলোয় যে এসেছে, সেখানে এমন অনেক কিছু চোখে পড়েছে, এমন অনেক কিছু কানে এসেছে, যে সেগুলো নিয়ে আমার মনে হলো দুটো কথা বলা, আপনাদের সঙ্গে শেয়ার করা একান্তই প্রয়োজন। নমস্কার সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আপনারা ভালো আছেন এটা আজকে বলতে পারছি না, কারণ আমি জানি ভারতবর্ষের কেউই ভালো নেই। এই দৃশ্য দেখার পর, যে দৃশ্য আমরা দেখেছি এবং যা আমরা শুনেছি, যে প্রতিটি যাত্রী একজন মাত্র লাকি একজন বাদে, যিনি খুব তার মানে কপাল ভালো, কোনোভাবে তিনি বেঁচে গেছেন, এই একজন বাদে বাকি সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বার্স যারা ছিলেন, পাইলট, ক্রু মেম্বার্স, বাকিরা সবাই কেউ আর বেঁচে নেই। জাস্ট বিমানটা যাত্রা শুরু করেছিল, এগুলো আমরা কাল সারাদিন ধরে সব কিছুই জেনেছি। যাত্রা শুরু করার পর 5 মিনিটও কাটেনি এবং পুরো ভিডিওটাই আমরা দেখতে পেয়েছি। পরবর্তীকালে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও আমরা দেখেছি। আহমেদাবাদ যে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ, সেখানেও আমরা দেখতে পেয়েছি যে বিমানটি উপরে ওঠার চেষ্টা করছে, যেটা পরে টেক অফ করলো। তারপর ওপরে ওঠার চেষ্টা করতে গিয়ে কোনোভাবে আর ওপরে উঠতে পারলো না, এবং আমি যেটা খেয়াল করেছি, বাঁ দিকে বেঁকে যাচ্ছে। একটা কথা বলে নিয়ে প্রসঙ্গে, আমি কোনো এভিয়েশন এক্সপার্ট নই, আমি জানি অনেকে অনেক বাঁকাচোরা কমেন্ট করবেন, কারণ তারা যে কোনো ভিডিওতেই আমি দেখেছি বাঁকাচোরা কমেন্ট করতে ভালোবাসেন। আপনারা করতে পারেন, আমার সেখানে কোনো আপত্তি নেই, কারণ এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পর এই ছোটোখাটো এই সমস্ত কিছু সত্যিই মনে আর রেখাপাত করে না। তো যেটা বলছিলাম, যে বেশ কিছু জিনিস চোখে পড়েছে, অবশ্য করেই আমাদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে সব জিনিসের এইটার তদন্ত হবে। এই বিষয়টার প্লেনের ব্ল্যাক বক্স আশা করি ঠিক আছে, এবং তার থেকে সমস্ত কিছু তদন্তে বেরিয়ে আসবে। আমি সেই সব প্রসঙ্গে যাব না। আমি সারাদিন ধরে যা দেখলাম তার সেই প্রসঙ্গে আমার কিছু কথা বলার আছে। প্রথম কথাটা হচ্ছে এই বাংলার মিডিয়া। ঘটনাটা বাংলায় ঘটেনি, এটা ঘটনা যে গুজরাটে ঘটেছে। তবে বাংলার মিডিয়া এবং দুজন মহিলা, বিশেষ করে মিডিয়া, প্রত্যেকটি মিডিয়াই মোটামুটি বিভৎস চিৎকার চেঁচামেচি করেন প্রতিটি বিষয়ে। সে বিষয়টা শোকের বিষয় হোক, আনন্দের বিষয় হোক, এটা আমরা দেখেছি। সব বিষয় চিৎকার করা নয়, শোক চিৎকার করে বলার জিনিস নয়। আমার একটা কথা এদেরকে জিজ্ঞাসা করার আছে, যে এই যে বাংলার যারা মেন স্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, যারা চ্যানেলে বসে চিৎকার চেঁচামেচি করেন সকাল সন্ধ্যা, সেই সব পুরুষ মহিলারা যারা চাকরি করেন, আমি জানি না তাদের ইনস্ট্রাকশন ওইভাবে দেওয়া হয় কি না, যে আপনাদের চিৎকার চেঁচামেচি করাটাও পার্ট অফ ইউর ওয়ার্ক। আমি জানি না এটা বলা হয় কি না, কিন্তু তারা চিৎকার হামেশাই করে থাকেন। মানুষের অনেক অপছন্দ, আমি দেখেছি কমেন্ট বক্সে প্রত্যেকে মোটামুটি বলছেন, চিৎকার করতে বারণ করছেন, কেন বেকার চেঁচামেচি করছেন জিজ্ঞেস করছেন, কোনো কথা শোনা যায় না, বোঝা যায় না, তারা এটা বলছেন দর্শকরা, কিন্তু এরা কর্ণপাত করেন না। আমি জানি না এটা এদের বলা হয় কি না এইভাবে, কিন্তু এটা শুনে খুব অবাক হয়ে গেলাম। প্লেন ক্র্যাশ যে মুহূর্তে হচ্ছে এবং সেই বিভৎস যে আগুনের দলাটা ওপর দিকে উঠছে, যেটা দেখে এখনও বুক কাঁপছে আমার মতন অনেক মানুষেরই, সামলাতে এখনও পারছি না দৃশ্যটা। মনের মধ্যে যতবার ভেসে উঠছে ততবার অশান্ত হয়ে উঠছে মন। কিন্তু তারা একজন আরেকজনকে বলছেন, একটি চ্যানেলে, আমি চ্যানেলের নাম বলতে চাই না, অনেকেই দেখেছেন, মেন স্ট্রিম চ্যানেল রীতিমতন নাম করা, দেখো 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 ছবিটা দেখো দেখো দেখো, এইভাবে ঘটনাটা তখন জাস্ট 10 মিনিট ঘটেছে। যে শোক তখনও আমরা ফিল করিনি কেউ, জাস্ট টান্ড হয়ে গেছি আমরা, কেউ বিশ্বাস করতে পারিনি। নিজের চোখে ঘটনাটা দেখা যাচ্ছে, টিভির পর্দায় আমরা দেখছি, অথচ সেই মহিলা দুজন, একজন যেন খুব
মজা পাচ্ছেন, এইভাবে বলছেন দেখো 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 ছবিটা দেখো, না কোনো শোকের চিহ্ন, না কোনো শোক দুঃখ কিছু, এদের না কোনো মনের দাগ কাটে না। আমি অবাক হয়ে গেলাম। এটা গেল 1 নম্বর। দ্বিতীয় যেটা, একটি ছেলে ভাইরাল হওয়ার জন্য সে আপ্রাণ প্রথম থেকে মিথ্যা কথা বলে যাচ্ছে, হয়তো সে নিজেই চ্যানেলের সঙ্গে যোগাযোগ করেছে। এগুলো হিন্দি চ্যানেলে দেখা গেছে, হিন্দি চ্যানেল যেগুলো নিউজ চ্যানেল, সেখানে দেখা যাচ্ছে একটি ছেলে বলছে, তার নাম সম্ভবত সে আকাশ বলেছে, আমি জানি না, হয়তো বা সে কালকে দিল্লি থেকে কোনো একটা ফ্লাইটে আহমেদাবাদে এসছে, কিন্তু তার বক্তব্য এই ফ্লাইটে সে ছিল বলতে তার বক্তব্য এই ফ্লাইটটা দিল্লি থেকে আহমেদাবাদে এসেছে এবং সব যত প্যাসেঞ্জার ছিলেন প্রত্যেককে নামিয়ে দেওয়া হয়েছে, তারপর আবার ফ্লাইট চেক করে প্যাসেঞ্জারদের অনবোর্ড করা হয়েছে। আমি জানি না তার কথা কতটা সত্য, তার কারণ গুজরাট গভর্নমেন্ট এবং এয়ারলাইন্স থেকে জানানো হচ্ছে যে এই ফ্লাইটটি 2 দিন ধরে, কালকে যখন উড়ান ভরেছে তার আগে 2 দিন ধরে ফ্লাইটটি এয়ারপোর্টেই দাঁড় করানো ছিল এবং ফ্লাইটটিতে কিছু টেকনিক্যাল প্রবলেমস, বেশ কিছু টেকনিক্যাল প্রবলেমস ছিল। এই প্রসঙ্গে বলি যে এই যে বোয়িং যে কোম্পানি যারা এই বিমানটি তৈরি করেছে, বোয়িং 7878, যে AI-171 বিমানের যে নম্বর ছিল, এই বোয়িং কোম্পানির মেকিং সম্পর্কে অনেক কমপ্লেন রয়েছে গত বেশ কিছুদিন ধরেই। মানে একজন ইঞ্জিনিয়ার, যিনি আমেরিকান ইঞ্জিনিয়ার খুব সম্ভব, তিনি শুনলাম বলেছিলেন অনেক দিন থেকেই কমপ্লেন করছিলেন যে খুব তাড়াহুড়ো করে বোয়িং কোম্পানি এই যে ড্রিমলাইনার্স, যেটার আন্ডারে আর কি এই প্লেনটাও ছিল, হ্যাঁ ড্রিমলাইনার্স 2014 সালে যখন টাটা টেক ওভার করে তখন তাদের হাতে এসেছিল এবং তারপর থেকে কোনো কমপ্লেন ছিল না, এটা ঘটনা। এবং যিনি পাইলট ছিলেন, মেন পাইলট যিনি ছিলেন ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল, যিনি আজকে আমাদের মধ্যে আর নেই, তিনি 82 মানে 8,200 ঘন্টা তিনি উড়ান করেছেন এ পর্যন্ত, মানে তিনি প্লেন চালিয়েছেন। এবং আরও একজন যে সহ পাইলট ছিলেন, যিনি অভিনেতা বিক্রান্ত মেসির তুতো ভাই, তিনিও কিন্তু 1100 ঘন্টা উড়ান ভরেছেন। যথেষ্ট এক্সপিরিয়েন্স বলা যায় দুজনকে। তো কথা হচ্ছে সেক্ষেত্রে কি করে হলো না হলো সেগুলো তো ব্ল্যাক বক্স উদ্ধার হলে বা আরও তদন্ত হলে বোঝা যাবে। বিদেশ থেকেও তদন্তকারী টিম এসেছেন, কারণ বিদেশের বোধহয় 61 কি 63 জন বিদেশি সর্বমোট ছিলেন প্লেনের ভিতর। প্লেনটি যেহেতু ইউকে যাচ্ছিল, লন্ডন যাচ্ছিল। এবার বলি, এই যে ছেলেটি যার কথা বলছিলাম, এই যে আকাশ সামথিং তার নাম, সে বিভিন্ন চ্যানেলে গিয়ে সে বারবার করে বলছে সে ওই প্লেনে ছিল। এটা কিভাবে সম্ভব? যেখানে গভর্নমেন্ট এবং এয়ারলাইন্স থেকে জানানো হচ্ছে, আজকে সকাল পর্যন্ত জানতে পারলাম যে প্লেনটি গত 2 দিন ধরে আহমেদাবাদ এয়ারপোর্টেই দাঁড় করানো ছিল। তার মানে এই ছেলেটি আপাদমস্তক মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলার একটাই কারণ, সে হয়তো ইউটিউবার, সে ভিডিও করেছে, সে বারবার বলছে সে ভিডিও ডালুঙ্গা বারবার বলছে ভিডিও ডালুঙ্গা, যে তার বক্তব্য যে এই প্লেনের ভিতরে কী কী গণ্ডগোল ছিল সে কিছু ফুটেজ দিয়েওছে চ্যানেলগুলোকে। এবার অনেক প্লেনেরই ভিতরটা একরকম দেখতে, অতএব বোঝার উপায় নেই এই প্লেনটি কিনা, সে কোন প্লেনটির কথা বলছে। হতেই পারে সে অন্য কোনো প্লেনে এসছে। এবার আমি আগেই বলেছি আমার এভিয়েশন সম্পর্কে তো বটেই, ইন্টারন্যাশনাল ফ্লাইট সম্পর্কেও কোনো আইডিয়া নেই, কারণ আমি ডোমেস্টিক ফ্লাইটে চড়লেও ইন্টারন্যাশনাল ফ্লাইটে অনবোর্ড করিনি কখনো। তো এক্ষেত্রে যদি আপনাদের কারো জানা থাকে যে এরকম কি হয়, যে যেটা ডোমেস্টিকে চলার কথা নয় এবং কর্তৃপক্ষ যেখানে বলছে যে এয়ারপোর্টে 2 দিন ধরে সেটা সারাই করা হচ্ছিল, এই প্লেনটা রিপেয়ার করা হচ্ছিল, যে টেকনিক্যাল ত্রুটি থাকতেই পারে, রিপেয়ার করে যদি যত 7,500 কিলোমিটার বোধহয় যাওয়ার কথা ছিল এবং ট্যাঙ্ক ফুল ছিল, যার জন্যই এত বড় দুর্ঘটনাটা ঘটেছে। তো সেক্ষেত্রে রিপেয়ারিংয়ের পর সব কিছু চেক করা হয়েছে, দেখা হয়েছে সব ঠিক আছে এবং প্লেনটা 2 দিন ধরে ওখানেই দাঁড় করানো ছিল। তাহলে এই ছেলেটি কেন মিথ্যা কথা বলছে বিভিন্ন চ্যানেলে গিয়ে? একটাই কারণ, সে ভাইরাল হতে চায় এই সুযোগটা নিয়ে। এটা একটা সুযোগ। আমার কথা হচ্ছে এই যে মানুষগুলি, এই যে চ্যানেলের 2 যে সংবাদ পাঠিকা যাদের কথা বললাম, যারা সংবাদ পরিবেশন করছেন, যে দেখ ছবি দেখ, ঠিক এইভাবে দেখো ছবি দেখো, মানে কি উৎসাহের সঙ্গে, যে শোকের কথা দুঃখের কথা মানুষ ওইভাবে বলে না, তখন মানুষের ওই বলার ওই মুডটা আসে না। এদের ভিতরে কি মনুষ্যত্বের লেশমাত্রও নেই? এই যে ছেলেটি নিজেকে ভাইরাল করার জন্য খুব সম্ভব সে ওইভাবে মিথ্যে কথা রটনা করছে বিভিন্ন চ্যানেলে গিয়ে যাতে তার ফেসটা ভাইরাল হয়, তার চ্যানেল লোকে গিয়ে দেখে। ছি ছাড়া মুখে কিছু আসে না। এগুলো গেল এই দিকগুলো, সামাজিক দিকগুলো। এবার বলি, ঘটনাটা যেটা হয়েছিল আমরা প্রত্যেকেই দেখেছি, যে এটাও সামাজিক ঘটনারই অংশ বলবো, যে ডাক্তারদের যে মেস, মানে এটা হচ্ছে
জেবি মেডিকেল কলেজ, যে আমেদাবাদের সবচেয়ে বড় সরকারি মেডিকেল কলেজ, সেখানকার স্টুডেন্টরা খুব স্বাভাবিকভাবেই ভীষণ মেরিটোরিয়াস, এবং তারা একেবারেই কোনো দোষ বলবো না, দোষ তো কারুরই ছিল না। যারা অনবোর্ড করেছিলেন তারা বিভিন্ন কাজে কর্মেই বা বেড়াতেই হোক বা কেউ নিজের ঘর নতুন করে তৈরি করতে হোক, সেগুলি করতেই তারা যাচ্ছিলেন, সবাই কাজেই যাচ্ছিলেন বলা যায়, এবং প্রচুর পয়সা খরচ করেছিলেন তারা। এইভাবে বেঘরে যে তাদের চেনা যাচ্ছে না মারা যাওয়ার পর, এভাবে প্রাণটা দেওয়াটা তারা বোধহয় ডিজার্ভ করতেন না। সেটা তো গেছেই, তাদের প্রাণ তো গেছেই, সঙ্গে এই যে মেডিকেল কলেজের স্টুডেন্টরা, তাদের মধ্যে অনেক পিজিটিও ছিল, তারা খাওয়া দাওয়া করছিল, দুপুরে লাঞ্চ করছিল তারা, সেই সময় তারা, আপনি জাস্ট ভাবুন যে আপনি দুপুরে খেতে বসেছেন নিজের ঘরে, হাসি মজা ঠাট্টা, বাড়ির লোকের সঙ্গে কথা বলা, এগুলোই খুব সম্ভব হচ্ছিল। তাদের ধারণাও ছিল না তাদের খাবার টেবিলে হঠাৎ করে এরকম একটা প্লেন ক্র্যাশ করতে পারে। যেভাবে প্লেনটার অর্ধেক অংশ ভেতরে মানে ভেঙে ঢুকে গেছে এবং যে প্রচণ্ড তাপ সৃষ্টি হয়েছে, পাশাপাশি 4টে ব্লক সম্পূর্ণভাবেই ভস্মীভূত হয়ে গেছে ধরা যায়। শোনা যাচ্ছে 75 জন ডাক্তারের প্রাণ গিয়ে থাকতে পারে, 20 জন তো নিশ্চিত যারা ভিতরে তখন ছিলেন। এবং শোনা যাচ্ছে মাত্র 5 মিনিট আগে কয়েকজন যারা ট্রেনি ডক্টর তারা খেয়ে জাস্ট বেরিয়ে এসেছেন, তারা ভয়ে ঠকঠক করে কাঁপছেন, মানে তাদের যে আতঙ্কটা যাচ্ছে না, কারণ আর 5 মিনিট ভেতরে কোনো কারণে তারা যদি থেকে যেতেন তাহলে তাদের প্রাণটা যেত, প্রাণ তাদের বেঁচে গিয়েছে। এইটা ভগবানের মানে লাখ লাখ শুকর যাকে বলে। এবং আরেকজন যিনি যে রমেশ বিশ্বাস, রমেশ কুমার এরকম কিছু নাম, সেই ভদ্রলোক হয়তো যে মুহূর্তে প্লেন থেকে লাফ দিয়েছেন উনি ধারণা করতে পারেননি যে ওনার কপালটা কতটা ভালো, যে প্লেনের বাকি কেউই আর বেঁচে ফিরবে না। উনি একমাত্র শুধু বেঁচে গিয়েছেন তাই নয়, ওনার খুব সামান্যই চোট লেগেছে। ভদ্রলোক ইয়াং, 40 বছর বয়স, এবং উনি প্লেন থেকে লাফ দিয়ে পড়েছেন খুব অদ্ভুতভাবে। সিট বেল্ট বাঁধা থাকে প্রথমটায়, যখন প্লেন টেক অফ করে সিট বেল্ট তো বাঁধাই থাকে, সকলেই জানে। পরবর্তীকালে খুলে ফেললেও সিট বেল্ট সেই সময় বাঁধা ছিল। উনি ওই মানে কয়েক সেকেন্ডের ফ্র্যাকশানে সিট বেল্টটা খুলে সাকসেসফুলি এমার্জেন্সি গেটের পাশেই ওনার মানে উনি ইয়ের ধারে বসেছিলেন, জানলার ধারে, এমার্জেন্সি গেটটা একেবারে ওনার সামনে ছিল। উনি সাকসেসফুলি শুধু যে সিট বেল্ট খুলতে পেরেছেন তাই না, ওই গন্ডগোলের মধ্যে, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে এবং উনি যেহেতু জানলার ধারে ছিলেন উনি বুঝতে পেরেছিলেন যে কিছু একটা গন্ডগোল হয়ে গেছে এবং প্রাণে বাঁচতে হলে লাফ দিতে হবে, এবং এমার্জেন্সি গেটটা ওনার পাশেই ছিল। উনি ভারতীয় ব্রিটিশ একজন, মানে ব্রিটিশ নাগরিক এখন, আদতে উনি ভারতীয়। তো উনি ওই এমার্জেন্সি গেটটাও কিন্তু সাকসেসফুলি খুলতে পেরেছিলেন, কারণ আর কিছুই না, ওনার কপালে বেঁচে যাওয়াটা ছিল। এবং শুধু তাই নয়, খুব অদ্ভুতভাবে উনি হয়তো রাস্তাতে পড়ে গেছেন, পড়ে গিয়ে উনি নিজে হেঁটে গিয়ে অ্যাম্বুলেন্সে উঠছেন, সামান্য খুঁড়িয়ে চলা ছাড়া আর সামান্য যে কেটে কুটে যাওয়া ছাড়া ওনার আর সেভাবে কোনো ক্ষতি হয়নি। মানে এটা ভগবানের একটা অদ্ভুত ব্লেসিংসই বলবো, আশীর্বাদ, যে ওনার প্রাণটা বেঁচে গেছে। কিন্তু উনি ওনার ভাইকে খুঁজছেন, ভাই এবং পরিবারের আরও 2-1 জন ছিলেন, খুব অবশ্যম্ভাবীভাবেই তারা আর কেউ বেঁচে ফেরেননি, কারণ উনি একাই এই প্লেনের যাত্রী এবং ক্রু মেম্বারদের মধ্যে উনি একাই বেঁচে গেছেন। মানে কি বলবো, এতটা প্যাথেটিক সব কিছু না, জাস্ট মানে সব কিছু অ্যাসেম্বল করতে পারছি না মনের মধ্যে। তো আমার প্রশ্ন এখন যে ব্ল্যাক বক্স যখন উদ্ধার হবে, তদন্ত যখন হবে, জানা তো সব কিছু যাবে, কিন্তু এই যে প্রাণগুলো চলে গেল, হ্যাঁ টাটা কোম্পানি অনেক বড় লোক আমরা জানি, তারা সবার প্রত্যেকটি যারা মারা গেছেন প্রত্যেকটি মানুষ পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কিন্তু আপনারা বলুন তো, সত্যি করেই কি কোনো মৃত্যুর ক্ষতিপূরণ হয়? মৃত্যুকে কি ক্ষতিপূরণ টাকায় ক্ষতিপূরণ দিয়ে সত্যি সেই মানুষটার ক্ষতিপূরণ করা যায়? যায় না তো। আমারও তাই মনে হয়। যে মানুষটি চলে গেলেন, এতগুলি মানুষ যে চলে গেলেন, শুধু তাই না, এই মেডিকেল কলেজের ছাত্ররা, তারা খেতে বসে তারা নিজেদের প্রাণগুলো বেঘরে দিল। এবং আরও যে বড় বিপদ হতে পারত, যে পাশেই ক্যান্টনমেন্ট, সেই ক্যান্টনমেন্টের উপরে যদি কিছু হতো, ভেঙে পড়তো, তাহলে কত বড় ক্ষতি হতে পারত। আমাদের জওয়ানরা সেখানে রয়েছেন, গুজরাটের, পাকিস্তানের বর্ডার শেয়ার করে গুজরাট, আপনারা ভালো করেই জানেন যে জওয়ানরা সেখানে রয়েছেন। সেখানে যদি কোনো ক্ষতি হয়ে যেত ক্যান্টনমেন্টের, তাহলে আমাদের যারা প্রোটেকশন দেন তাদের ক্ষতি হয়ে গেলে আমাদের কি অবস্থা হতো বুঝতে পারছেন। আশা করি কতটা ভয়ঙ্কর ব্যাপার হতে পারতো, আরও ভয়ঙ্কর ব্যাপার তো হয়েইছে, কিন্তু আরও কত ভয়ঙ্কর হতে পারতো, এটা ভাবলেও গায়ে কাঁটা দিচ্ছে। মানে কি বলবো, এতটা ভয়ঙ্কর দৃশ্য দেখা সত্যি করেই মানে আশা করিনি কোনো দিন দেখতে হবে। আর কথাটা যে আরেকটা প্রশ্ন থেকেই যায় যে এটা কোনো নাশকতামূলক ঘটনা কিনা। যেহেতু গত কিছুদিন আগেই পাকিস্তানের সঙ্গে আমরা জানি আমাদের দেশ কি ভয়ঙ্কর টেনশনের মধ্যে দিয়ে গেছিল এবং যাচ্ছে, এবং টার্কিও আমাদের শত্রু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে প্রশ্ন উঠছেই, যেহেতু এই যে গ্রাউন্ডে দেখাশোনা করা
এই টেকনিক্যাল এররও আমি খুব সম্ভব জানি না, এগুলো দেখাশোনার দায়িত্বই খুব সম্ভব টার্কির সেই সংস্থাটির ছিল। তদন্তে নিশ্চয়ই উঠে আসবে যে এই এয়ারপোর্টেও তারাই তদন্তের মানে তারাই এই বিষয়টা দেখাশোনা করতো কিনা। সেক্ষেত্রে কারা দোষী কারা না দোষী সব কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে। কিন্তু নাশকতামূলক ঘটনা হয়ে থাকতে পারে, এটাও যে একেবারে অমূলক উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কারণটা হচ্ছে যে সব কিছু চেক করেই তো রওনা দিয়েছিল বিমানটি, এবং এই বিমানের এইভাবে ভেঙে পড়ার কোনো ইতিহাস নেই। এবং যারা পাইলট ছিলেন তারা যথেষ্ট এক্সপিরিয়েন্স ছিলেন, ট্যাঙ্ক ফুল ছিল, এবং যার জন্যই আরও বিধ্বংসী ব্যাপারটা বেশি হয়েছে। পুরো তেলটাই জ্বলে গিয়েছে, যেহেতু কয়েক লাখ লিটার 1 লাখ লিটার অন্তত পেট্রোল ছিল, যেটা খুব ভয়ঙ্কর মাত্রায় মানে জ্বলা পোড়ার ব্যাপারটা হয়েছে। তার ফলে কোনো কিছুই আর উদ্ধার করা যাচ্ছে না, একেবারে পুড়ে জখি পোড়া হয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে যে দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে গিয়েছিল, আপাত দৃষ্টিতে এইটা তদন্তে বেরিয়ে এসেছে এখনো পর্যন্ত। তো দুটো ইঞ্জিন একটা বিমানের, এত বড় একটা যেখানে মানে এরকম বিমান যে বোয়িং 7878-এর মতন বিমান, তার দুটো ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে যাওয়া, এবং পাইলট যে মেডে 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 3বার বলেছিলেন, তার আগে উনি একটা কথা বলেছিলেন, আই এম লুজিং থ্রাস্ট, মানে উনি ওপরে ওঠার জন্য যে পুশটা নিচের থেকে হাওয়ার থেকে পাওয়া প্রয়োজন সেটা পাচ্ছেন না। এবং একটা আওয়াজ আমরা শুনতে পেয়েছি প্লেনটা যখন পড়ছে ভেঙে, সেই সময় একটা হুশ করে বিকট আওয়াজ শুনতে পেয়েছি, যে আওয়াজটা সাধারণত হাইড্রোলিক সিস্টেম ফেল করলে শোনা যায় বলে এক্সপার্টরা জানাচ্ছেন। এটা আমার কথা নয়, কারণ আমি আগেই বলেছি এভিয়েশন সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। তো এক্সপার্টদের মতামত বিভিন্ন চ্যানেলে শুনছিলাম, তারা বলছেন এই যে আওয়াজটা, এটা হাইড্রোলিক সিস্টেম ফেল করলে হয়। এবং হাইড্রোলিক সিস্টেম ফেল করা মানে হচ্ছে বিমান কখনোই উপরের দিকে উঠতে পারবে না। একই সঙ্গে যদি ইঞ্জিন বিকল হয়ে থাকে এবং দুটো ইঞ্জিনই একসঙ্গে বিকল হয়ে থাকে, তাহলে বিমানটার বাঁচার আর কোনো আশা থাকে না। এবং এক্স্যাক্টলি সেটাই হয়েছে। পাইলট যখন মেডে 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 3বার বলেছেন, তারপরে 1 মিনিটও সময় আর পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগ করার যখন ওই এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে চেষ্টা করা হয়েছে, তখন আর কোনো চিহ্ন দেখতে পাওয়া যায়নি। যে সবুজ রঙের বিন্দুটা দেখা যায় সেটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবং বাকি ঘটনা তো সিসিটিভি ফুটেজেই তারা তারপরে দেখতে পেয়েছেন, যেমন আমরাও পেয়েছি। তাহলে এর থেকে নাশকতামূলক কিছু হয়েছে কি না সেটা কিছুটা আন্দাজ করা যেতে পারে, যে হলেও হতে পারে। তবে সেটা কিভাবে কি হয়েছে, যদি ভেতরের কিছু গণ্ডগোল থাকে, সেটা তদন্তে নিশ্চয়ই উঠে আসবে। আমরা এগুলো নিয়ে বিচার করার তো কেউ নই, সব রকম তদন্ত নিশ্চয়ই হবে। বিদেশি টিমও এসেছেন, আমাদের ভারতবর্ষের তো আছেনই টিম, সবাই করবেন। আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সব কিছু জেনে যাব। কিন্তু যেটা হবে যে ক্ষতিপূরণ, এই মানুষগুলি যে চলে গেলেন, এরা আর ফিরবেন না। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন এই প্লেনেই, তিনি তার ছেলের সঙ্গে দেখা করতে লন্ডন যাচ্ছিলেন। তো প্যাথেটিক ব্যাপারটা এটাই যে যারা চলে গেলেন তাদের আর কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়। হ্যাঁ, টাকায় ক্ষতিপূরণ তাদের আত্মীয় স্বজনকে হয়তো এয়ারলাইন্স দিয়ে দেবে, কিন্তু মানুষগুলি তো আর ফিরবেন না। এবং সেই দুঃখ কখনোই যাওয়ার নয়। যে একজন ডাক্তার ভদ্রমহিলা, তিনি তার চাকরিতে ইস্তফা দিয়ে, তার হাজব্যান্ড ইঞ্জিনিয়ার, অনেক দিন ধরে লন্ডনে 6 বছর ধরে ছিলেন, 3 ছেলে মেয়েকে নিয়ে তারা সপরিবারে ফরএভার চিরকালের মতন চলে যাচ্ছিলেন। এবং প্লেন উড়বার মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তাদের আর ফিরে আসার কোনো সম্ভাবনাই রইল না, বা যেখানে যাচ্ছিলেন সেখানে যাওয়ারও আর কোনো সম্ভাবনা তৈরি হলো না। তাদের হাসি মুখের সেই যে লাস্ট সেলফি, সেটা এখন ভাইরাল ভেসে বেড়াচ্ছে নেট মাধ্যমে, যেটা দেখে চোখের জল সত্যি আটকে রাখতে পারিনি। এবং এই যে মানে বিভৎস সমস্ত ছবি, সেগুলো সত্যি বলছি দেখে ভালো লাগছে না। জানি না এই ট্রমাটা কবে কাটবে, কারণ আমি বললাম প্রথমেই, আমার ছেলে এবং আমার আরও ঘনিষ্ঠ আত্মীয়রা এই মাসেই তাদেরকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে সফর করতেই হবে, এবং তার জন্য আমি প্রচণ্ড টেনশনে রয়েছি। আমি জানি না, আপনাদের সকলের কাছে হাত জোর করে এইটুকু বলবো, একটু প্রে করুন যাতে আমার এই আত্মীয়রা যাদের কথা বললাম, তারা এবং বাকি যারাই ফ্লাই করবেন, প্রত্যেকেই যেন সেফলি যান এবং সেফলি ফিরে আসতে পারেন। এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ করে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। এখন এই ভিডিও এখানেই থাকলো, তাহলে নমস্কার।